এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ গোয়াতে আমাদের থার্ড ডে। সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। ঝটপট ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়বো আজ সেন্ট্রাল গোয়া। পুরো গোয়াকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নর্থ গোয়া, সেন্ট্রাল গোয়া আর সাউথ গোয়া। আমরা তো জানি যে গোয়ার ক্যাপিটাল পানাজি, যেটা এখন পাঞ্জিম নামে পরিচিত। তো আমরা প্রথমেই এসেছি পাঞ্জিম চার্চে। এটা ভীষণ সুন্দর। এটা একদমই মেন রোডের সামনে, তো সামনেই কতগুলো সিঁড়ি, সেই সিঁড়িটা দিয়ে উঠেই এই মেন চার্চটা। তো আমি জাস্ট একবার ফ্রন্ট ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা পুরো টার্মিনাস মতো, দেখুন এখান দিয়ে গাড়ি চলাচল করছে। খুব ক্রাউডেড একটা এরিয়া, কারণ এখানেই সমস্ত অফিস, একদমই রোডের ওপর। এই সামনেটা উঠে জাস্ট একটুকুনি দেখাতে পারলাম, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাও না, ওরা বারণ করে দিচ্ছিল। তো চার্চটা দেখেই আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এলেই এবার এই রকম অনেক গলি আমরা দেখতে পাবো, আর প্রত্যেকটা গলিতেই রয়েছে পর্তুগিজদের ছোঁয়া। এইগুলো মেনলি আগে পর্তুগিজ কলোনি ছিল। এখানে দেখছেন বাড়িগুলোতে খুব সুন্দর সুন্দর বোগেনভিলিয়া গাছ লাগানো আছে। পুরো গোয়া জুড়ে এরকম বোগেনভিলিয়া গাছ প্রচুর আমরা দেখতে পাই। এই জায়গাটা হচ্ছে ফন্টানাস। এইখানে প্রচুর রং বেরঙের পর্তুগিজ সব স্টাইলের বাড়ি। আর এই যে পাঞ্জিমটা, এটা ক্যালাঙ্গুটে থেকে 15 কিলোমিটার, অলমোস্ট 45 মিনিটস মতো জার্নি স্কুটিতে। তো এখন আমরা চারদিকটা ঘুরে দেখছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর বাড়িগুলো দেখুন, এবং এরা কিন্তু অনেকদিন ধরে মেনটেন করছে এটা। তো আমরা একটা ছোট্ট ক্যাফেতে ঢুকেছি। এরকম ছোট ছোট প্রচুর ক্যাফে ওখানে ছিল। তো ক্যাফের মধ্যে এখানে টুকটাক প্যাটিস, পেস্ট্রি, তারপরে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সেগুলো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। এই ক্যাফেতে একটু লস্যি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলে এসছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন। এটা হলো ব্যাসিলিকা অফ বোম জেসাস। এইখানটা রাস্তা দিয়ে যেতে যেতেই যেটা প্রথম চোখে পড়লো, এই বিশাল বড় একটা গাছ। কতটা ছায়া দিচ্ছে এই গাছটা দেখুন। আর ওপাশে নারকেল গাছের সারি তো রয়েছেই। ভীষণ সুন্দরভাবে দুপাশটা এরা মেনটেন করছে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, আর সাথে একটা সুন্দর হালকা হাওয়া। সকালে যথেষ্ট গরম থাকলেও হাওয়াটা ছিল। এই পাশে আবার ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে। কিছুটা রাস্তা দিয়ে ঢুকেই মধ্যিখানে এরকম একটা মূর্তি দেখা যাচ্ছে। এইখানটাতে অনেকেই দেখছিলাম পুজো দিচ্ছিলেন। বাইরে প্রচুর বিক্রি হচ্ছিল 50-60 টাকায় একটা মোমবাতি, মালা, এইগুলো। তো আমরা এখন এমন এক স্থাপত্যের সামনে আছি, যেটা প্রচুর প্রাচীন এক স্থাপত্য। এর পাশে যে হোয়াইট বিল্ডিংটা, সেটা এটারই এক্সটেনশন। আর ওখান দিয়ে আমরা ঢুকলাম ভেতরে। ভেতরে ঢুকেই যে ভিউটা আমরা পেলাম সেটাই দেখাচ্ছি। কি সুন্দর দেখুন সাজানো। এখানে জেসাস ক্রাইস্টের বেশ কিছু স্টোরি এরকমভাবে সুন্দর করে বলা আছে। আর এখানে দেখুন একটা স্টল, এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল খ্রিস্টানদের। আর একদম মধ্যিখানটা এরকম সাজানো। আর এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এই যে এখানে বোর্ডটা আছে, কিন্তু সেটা সন্ধেবেলা। তো আমরা তো সন্ধেবেলা অবধি থাকতে পারবো না, তাই জন্য আর দেখা হয়নি। আপনারা গেলে অবশ্যই চেষ্টা করবেন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার। তো এখন আমরা আছি এটার ব্যাক সাইডে। ব্যাক সাইডটা এরকম গাছপালায় ভর্তি। আর এখানে জানেন একটা পুরনো ফিলিং আসছিল, যে আগেকার দিনে যখন পড়াশোনা হতো, যেরকম গাছপালার নিচে এরকম ছোট ছোট করে বেদি করা, একদম ওল্ড স্টাইল আর কি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এগুলো সব পাথর কেটে কেটে এই সিটগুলো বানানো। এখানে লম্বা লম্বা এত নারকেল গাছ আর অন্যান্য গাছগুলো ছিল যে পুরোটাই ছায়া, রোদ আসছিল না বললেই চলে। তো ওখানে আমরা 15-20 মিনিট রেস্ট করি। আর বাগানের এক কোণে দেখালাম জেসাস ক্রাইস্টের একটা মূর্তি। তো এবার আমরা চলে এসেছি ব্যাসিলিকা অফ বোম জেসাসের জাস্ট অপোজিটে। আপনাদের দেখিয়ে দিই, এই যে এদিকটা আমরা এতক্ষণ ছিলাম, ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট, এই সাইডটা ছিলাম। এখন আমরা আছি জাস্ট অপোজিটে। ওই দিকটা গেলে আবার আমরা পাবো এসি ক্যাথিড্রাল। মাঝখানে এরকম জাস্ট একটা ব্যারিয়ার করা, একটা মেন রোড, মেন রোডের দুপাশেই দুটো। আমরা এখন ঢুকছি সি ক্যাথিড্রালে। এটা সি ক্যাথিড্রাল চার্চ।
তো রাস্তাগুলো জাস্ট দেখুন কত চওড়া চওড়া। এখানে অনেক লোক একসাথে এলেও কখনো কারোর কোনো সমস্যা হবে না, কারণ প্রচুর বড় স্পেস, বিশাল এরিয়া, আর দুপাশে এরকম ছোট ছোট করে গার্ডেন করা আছে। সেখানে প্রত্যেকটা গার্ডেনের আলাদা আলাদা স্পেশালিটি। কোনো গার্ডেনে শুধু গাছ, কোনো গার্ডেনে ফুল গাছ লাগানো, কোনো গার্ডেনে ফুল গাছের সাথে এমনি গাছ। তো আমরা এখন স্ট্রেট যাচ্ছি, দুপাশে দেখুন আবার সেই বোগেনভেলিয়া গাছ। যেহেতু এটা গরম জায়গা, এই ফুলটা এখানে সব জায়গাতেই হয়। তো এত সুন্দর রং বেরঙের ফুল দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, ফুলের মধ্যে হাত ছোঁয়াতে ছোঁয়াতেই এগিয়ে চললাম। আর বিল্ডিংগুলো দেখুন ঝকঝক করছে। এরা প্রায় প্রতি বছরই এরকম হোয়াইট ওয়াশ করায়। আমরা বিল্ডিং এর ভেতরে ঢুকেছি, ঢুকে এবার এখান থেকে বাইরেটা কেমন লাগে আপনাদের দেখাই। এখানেও পুরো ভেতরটা ঘুরে দেখতে গেলে টিকিট কেটেই ঢুকতে হবে, এবং সেখানেও একই নিয়ম, কোনো কিছুই ক্যামেরা বন্দি করা যাবে না। তো ভেতরটা দেখে আমরা জাস্ট এই বাইরে বসে রয়েছি। আমরা সিঁড়ি দিয়ে আবার নেমে এসে যে পথ ধরে উঠেছিলাম সেই পথ ধরেই যাচ্ছি। এই জায়গাটা বিশাল একটা এরিয়া। এই ক্যাথিড্রালের পাশাপাশি আরও মিউজিয়াম আছে, আমরা এখন সেই দিকটাতেই যাচ্ছি। এবং প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু আলাদা। সামনেই চলে এসছে আরেকটা জায়গায়, কিন্তু এখানটাতে আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ এখানে একটা ড্রেস কোড ছিল। ড্রেস কোডটা হচ্ছে আইদার আপনাকে ফুল ট্রাউজারে থাকতে হবে বা লং স্কার্ট, কোনো শর্ট ড্রেস এখানে অ্যালাউ না। সি ক্যাথিড্রালের মধ্যে এটাই মেন চার্চ। চার্চের ঠিক বাইরেই টাইমিংটা লেখা আছে। এর সামনে থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি একটু ব্যাক সাইডে, যেখানে ওয়াশরুম ছিল। আর ওয়াশরুমে যাওয়ার পথে যেটা চোখে পড়লো, দেখুন একটা ছোট্ট কাঠবেড়ালি তরতর করে গাছ বেয়ে উঠে গেল। আর একটা কথা, এটা ক্যাথিড্রালের তো একদম ব্যাক সাইড, লোকজনের যাতায়াতও এখানে কম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এদের কোনো খামতি নেই। আর ঘরগুলো দেখুন ওয়াশরুমে সবই লাল লাল ইটের, আর মাথাটা পুরো টালি। এবার আমরা ঢুকবো আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। এই মিউজিয়ামের মধ্যে আমরা পেয়েছি বিভিন্ন সময় শাসন করে আসা পর্তুগিজ ভাইসরয়, গভর্নর, তাদের ব্যবহার করা ডাক টিকিট, তাদের কারেন্সি, তাদের বিভিন্ন রকমের কয়েন, ড্রেস। মাঝে মাঝে তো মনেই হচ্ছিল আমরা 17th সেঞ্চুরিতে ফিরে গেছি। পুরো পর্তুগিজদের এক ঝলক আমরা এই মিউজিয়ামে পাবো। মিউজিয়ামের পাশেই ছিল অতি প্রাচীন এক প্রেয়ার হল। এখানেও ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই জন্য পুরোটা দেখাতে পারলাম না। তো মোটামুটি এই এরিয়ায় যা যা জিনিস দেখার ছিল আমরা সব দেখে ফেলেছি। এখন মিউজিয়ামের বাইরেটা এসছি। বাইরেটা আসার পর যেটা চোখে পড়ল, অতি প্রাচীন কয়েকটি কামান এরকম সামনে বেদি করে উপরে রাখা আছে। আর একটু এগোতেই এরকম অনেক স্থাপত্য, টুকরো টুকরো স্থাপত্য ওরা সামনে এরকম করে সাজিয়ে রেখেছে, যাতে মিউজিয়াম থেকে লোকে বেরিয়েও সেই স্মৃতিগুলোর সামনে নিয়ে যেতে পারে। এরকম প্রচুর টুকরো টুকরো স্থাপত্য আছে, বিভিন্ন দেওয়াল, তারপরে যে স্তম্ভ, বিভিন্ন মূর্তি, এরকম বাইরে অজস্র রাখা। তো এখান থেকে বেরিয়ে আমরা রাস্তা ক্রস করে সামনের যে বড় রেস্টুরেন্টটা দেখছি সেখানেই ঢুকবো। এই রত্নসাগর এখানকার বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম। এইটা গোয়ার প্রায় অনেক জায়গাতেই আছে। তো আমরা ভেতরে ঢুকেছি, ভেতরে ঢুকেই দেখা যাচ্ছে দেখুন ওই পাশটা লেখা পিওর ভেজ, এই দিকটা হচ্ছে নন ভেজ। ওই দিকটাতে আমরা গেছি পিওর ভেজ সেকশনটাতে। সেখানে গিয়ে আমরা এরকম ভেজের ওপর কিছু হালকা খাবার অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে
আমরা এরকম দুটো নিম্বু পানি খেয়ে তারপরে একটু রেস্ট করে আবার বেরোবো। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই চোখে পড়লো প্রচুর ছোট ছোট দোকান, তার মধ্যে অনেক খাবারের দোকান, আইসক্রিমের দোকান, প্রচুর স্কুটি পার্কিং করা এখানে। জায়গাটা ভীষণই জমজমাট একটা জায়গা। এখন আমরা চলে এসেছি ডোনা পাওলা বিচে। ডোনা পাওলা বিচের একদম সামনেটাতে আছি, যেটা মার্কেট এরিয়া। সকালবেলা এখানে অনেক দোকানই দেখছিলাম বন্ধ, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু দোকান খোলা ছিল এবং প্রত্যেকটা দোকানেই দেখছি প্রচুর হোয়াইট ড্রেস। আর ডান দিকটা দেখুন অপূর্ব সুন্দর নীল সমুদ্র। তো এই বিচের একটা সুন্দর গল্প আছে। ডোনা পাওলা দ্য মেনেঞ্জেস তৎকালীন পর্তুগিজ ভাইসরয়ের কন্যা ছিলেন। তো তিনি একটা লোকাল ফিশারম্যানের প্রেমে পড়েন, কিন্তু তার ফ্যামিলি কোনোভাবেই এই সম্পর্কটাকে মেনে নেয় না। তো তখন তিনি এইখান থেকে ঝাঁপ দেন, ঝাঁপ দিয়ে মারা যান। তো সেখান থেকেই ওনার একটা মূর্তি এখানে রাখা আছে। আমরা যেই বিচে ঢুকবো, এখন আমরা পুরোটা দেখছি সমুদ্রটা, আর একটু সামনে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ওনার মূর্তি। আর এনার নাম অনুযায়ী এই বিচের নামকরণ হয়েছে ডোনা পাওলা। আর এই জায়গাটা শুটিং হয়েছিল সিংঘাম সিনেমা। এখানে বিশাল বড় একটা চাতাল আমরা সামনে দেখতে পেলাম। ওই চাতালটা অ্যাকচুয়ালি এখানে সুন্দর ভিউ পয়েন্ট। তো এখন আমরা উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, আর এই সিঁড়ি দিয়ে ওঠার মুখেই আমরা ডোনা পাওলার মূর্তিটা পাবো। দেখুন সামনেই এই যে সাদা মূর্তি। আমরা সিঁড়ি দিয়ে মোটামুটি একটু উপরে উঠে এসেছি। তো এখান থেকে ভিউটা এরকম দেখাবে, কি ভারী সুন্দর দেখুন। কিন্তু এরপরেও অনেকটা সিঁড়ি আছে, আপনারা চাইলে আরো উপরে উঠতে পারেন, ওইখান থেকে আরো সুন্দর ভিউ আসবে। আমরা একদম টপে উঠছি, আর টপটা দেখুন মনেই হবে না যে আমরা সমুদ্রের পাশে আছি, একটা সাজানো ছাদের মতো। ভীষণ সুন্দর ছবি তোলার জায়গা। আর দূরে দেখুন ওই দেখা যায় ব্রিজটা আর নিচের চাতালটা, যেটা দিয়ে আমরা উপরে এলাম। সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করা গেল। এই দিকটা সব থেকে সুন্দর, যেদিকে ডোনা পাওলার মূর্তি আছে তার ঠিক পাশেই এরকম ঝাঁকড়া এক বোগেনভিলিয়ার গাছ, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে দেখুন। আর নিচের আঁকা বাঁকা সিঁড়িগুলো। তো হাতে যদি সময় থাকে এরপরে অবশ্যই আপনারা চলে যেতে পারেন ব্যাম্বোলিম বিচে। তো আমাদের হাতে আর সময় ছিল না, আমরা চলে এসেছি ক্রুজের কাছে। তার আগে টিকিট বুক করলাম, পার টিকিট 500 টাকা করে। একটা কথা বলে রাখি, টিকিটের দাম ভ্যারি করে ক্রুজের সাইজের ওপর। যারা এর থেকেও ছোট ক্রুজে চড়তে চান তাদের আরও কম খরচ। এই ক্রুজটার জন্য 500 টাকা পড়েছিল। আবার এর থেকেও বড় ক্রুজে যারা খাওয়া দাওয়া ইনক্লুড করতে চান সেরকম ব্যবস্থাও আছে, তার জন্য খরচ আর একটু বেশি পড়বে, 1000 থেকে 1500 পার হেড। তো আমাদের ক্রুজটা ঠিক 6টায় ছেড়েছিল। তারপরে এরকম সন্ধ্যের অনুষ্ঠান শুরু হয় ওদের গোয়ান ফেস্টিভ্যাল বা গোয়ান ট্র্যাডিশনাল যে ডান্স, সেই ডান্স দিয়ে। আর পেছনে জোরে জোরে মিউজিক বাজছিল। তো আমাদের সবাইকেই ডাকা হয়েছিল একবার স্টেজের ওপরে, তখন আমরা সবাই গিয়ে এনজয় করছিলাম। কপিরাইটের জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না, কিন্তু ওখানে সমস্ত সুন্দর সুন্দর গান চলছিল পেছনে সাউন্ড বক্সে। আর মাঝে অ্যাঙ্কার ভীষণ সুন্দর অ্যাঙ্কারিং করছিলেন। আমার পেছনেই দেখুন যে ব্ল্যাক ড্রেস পরে মহিলাটা দাঁড়িয়ে, উনি অ্যাঙ্কার ছিলেন। আর সন্ধেবেলা হতে ঠিক এরকম ভিউ, চারদিকে ক্রুজগুলো দেখুন ঝকমক করছে আলোতে। আর একদম যে ছোট ক্রুজ, মানে যেগুলো প্রাইভেট বোট টাইপের, ওগুলোতে খরচ অনেক বেশি, শুধুমাত্র নিজেদের ফ্যামিলি নিয়েই এনজয় করার জন্য। আর দূরে ব্রিজটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন। 6টা থেকে 7টা অবধি 1 ঘন্টা ক্রুজে ঘোরার পর আবার স্কুটি করে ফিরে এসেছি নিজেদের হোটেলের কাছে।
আর হোটেলের কাছে ফিরেই একটা মার্কেটে ঢুকেছি। এখানে কিছু জামা কাপড় দেখছি, যদি পছন্দ হয় তবেই কিনবো। এই দোকানটাতে দেখুন কত কিছুর কালেকশন রয়েছে শুধু। এরপর আমরা একটা দোকানে এসেছি, এখানে অনেক রকমের শোপিস ছিল, নেম প্লেট ছিল, চাবির রিং রাখার জায়গা ছিল, সবই কিন্তু উডেন আর ভীষণ সুন্দর করে খোদাই করে দিচ্ছিলেন ওনারা, যে যেরকম চাইবে কাস্টমাইজড করে দেবে। আর এখানে প্রচুর দোকান পরপর। তো আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে জাস্ট রাতের ডিনার করে আজকের ব্লগটা আমি শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে গোয়া ডে 4 এর ব্লগে।